জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ৩০। সতর্কবার্তা: এই গল্পে অশ্রাব্য ভাষা, অশ্লীলতায় এবং সহিংসতার উপাদান রয়েছে। ১৮ বছরের কম বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য উপযুক্ত নয়। পাঠক নিজ দায়িত্বে পড়বেন। বাইরে থেকে মাগরিবের আজান ভেসে আসছে। গত ১ ঘণ্টা ধরে রুমে নীরবতা বিরাজ করছে। আমি এখনো ঠায় দাঁড়িয়ে আছি, দেওয়াল ঘেঁষে, হাত দুটো পেছনের দেওয়ালে, দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ। এখনো একবারও আমি ইরফানের দিকে তাকাইনি। ইরফানও কিছু বলছে না, শুধু শুনতে পারছি তার ঘন ঘন শ্বাস প্রশ্বাসের আওয়াজ, যা দেওয়ালের সাথে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে। মনের কোণে সে কখন থেকে একটা প্রশ্ন উকি দিচ্ছে, আচ্ছা ইরফান কেন কিছু বলছে না? এখনো কি ওর বুক থেকে অনর্গল রক্তধারা বইছে? ও কি ঠিক আছে? নিজের মনের দোয়ারে হানা দেওয়া প্রশ্নগুলোকে এক ধাক্কায় সরিয়ে দিলাম। মনে মনে আবার ভেবে নিলাম, যা খুশি তাই হোক, আমার কি? আমি কি না করেছিলাম না আমার জীবনে আসতে? তবুও কেন আসলো? এখন তো তার শাস্তি পেতেই হবে। তবে নিজের মনকে শান্ত রাখতে পারলাম না। বারবার ইচ্ছে হচ্ছে একবার লোকটার দিকে তাকাতে, কিন্তু কেন সাহসে কুলাচ্ছে না। আমি ঘন ঘন কয়েকবার শ্বাস নিলাম, অতঃপর অস্থির মনটাকে কিছুটা শান্ত করে ধীরে ধীরে ইরফানের দিকে তাকালাম। ইরফান বেডের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছে। একটা পা সোজা করে আরেকটা পায়ে ভর দিয়ে রেখেছে। তার উপর একটা হাত রাখা, আরেক হাত বেডের ওপর। মাথা কিছুটা উপর দিকে হেলিয়ে রেখেছে। আমি ইরফানের শরীরের দিকে তাকাতে বুকের ভেতর মুচড়ে উঠল নগ্ন শরীর। বর্তমানে তাজা রক্তে রঞ্জিত কাঠি ব্যান্ডটির ২ ইঞ্চি বুকের ভেতর এখনো গেঁথে আছে। আমার মন বারবার বলে উঠছে, কেন বুক থেকে ওটা সরাচ্ছে না ইরফান, কেন? আমি খুব কষ্ট করে একটা শুকনো ঢোক গিললাম, তারপর ওর চোখের দিকে তাকালাম। ইরফান সেই তখন থেকে একধানে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ওর সাথে চোখাচোখি হয়। মুহূর্তের মধ্যে ওর ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু এখানে এই হাসিটা আমার ভীষণ রকম অপরিচিত। আমি প্রথম থেকেই ওর ঠোঁটের কোণে পৈশাসিক হাসি দেখেছি, কিন্তু আজকের হাসিটা ব্যথাতুর কেন মনে হচ্ছে। আর ওর চোখ দুটো আজ এতটা কেন? আমি পারলাম না সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে। আমি অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিলাম। ইরফান কেমন বিধ্বস্ত অবস্থায় দেখার পর থেকে দম কেমন যেন বন্ধ হয়ে আসছে। আমি যখন চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছি, তখনই অতি পরিচিত পুরুষালী মাদকীয় হাঙ্কি স্বর কানে এসে বাড়ি খাই। বুলবুলি। ত্বরা গতিতে আমি চোখ মেলে তাকাই। আমি ইরফানের দিকে তাকানোর আগেই আবার তার মাদকীয় কণ্ঠ কানে আসে। রাগ কমেছে জান? আমি হালকা মাথাটা তুলে ওর চোখের দিকে তাকালাম, এখনো আমার দিকে নিষ্পাপভাবে তাকিয়ে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, যা আমার কাছে একদমই নতুন। আমি ধীরে ধীরে ইরফানের কাছে গিয়ে বসলাম। ইরফান তার হাঁটুর ওপর রাখা রক্তমাখা হাতটা আমার গালে রাখলো, তারপর আমার মুখ তার আরও কাছে এনে হিসিয়ে বলল, কষ্ট হচ্ছে? হওয়ার কথা ছিল। আমি স্বাভাবিকভাবে প্রত্যুত্তর করলাম। ইরফান মৃদু হাসলো, তারপর গালে রাখা হাতের এক আঙুল দিয়ে আমার ঠোঁট ছুঁয়ে দিল। আমি ইরফানের চোখের দিকে তাকিয়ে, ইরফান আমার ঠোঁটের দিকে তাকিয়ে থেকে আবার বলল, কথা তো ছিল না, তাহলে কষ্ট পাচ্ছ কেন? কে বলল আমার কষ্ট হচ্ছে? তাহলে সত্যিই হচ্ছে না? হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কারণ এখনো আপনি বেঁচে আছেন, আর আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমার কষ্টের পরিমাণ বিন্দুমাত্র কমবে না। আমার কথা শেষ হতে না হতেই ইরফান আমাকে তার বুকের সাথে মিশিয়ে নিল, তারপর বেডের ওপর রাখা হাতটা দিয়ে আমার এলোমেলো হয়ে থাকা মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে দিতে হাঙ্কি স্বরে বলল, তাহলে এ জীবনে তোমার কষ্ট শেষ হবে না বুলবুলি? আমি শান্ত চোখে ইরফানের চোখের দিকে তাকিয়ে রইলাম। কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখনো মাথার ব্যান্ডেজ করা, তার সাথে আমার করে দেওয়া সদ্য ক্ষত। লোকটা কি আসলেই মানুষ? অন্তত আমার মনে হচ্ছে না। কেটে গেছে আরও কিছুটা সময়। ইরফান তার বুকের সাথে আমাকে চেপে ধরে রেখেছে। এদিকে ওর তাজা লাল রক্তে আমার নীল শাড়িও রঞ্জিত। আচমকা আমার চোখ আটকায় ওর বুকে গেঁথে থাকা কাঠি ব্যান্ডটার উপর। আমি হাত বাড়িয়ে সেটাতে স্পর্শ করতেই ইরফান আমার হাতটা ধরে কাঠিটার উপর আরেকটু চাপ বসায়, ফলে কাঠিটা বুকে আরেকটু দেবে যায়। ইরফানের এমন কাজে আমি তৎক্ষণাৎ ঝাড়া মেরে আমার হাতটা ওর বুক থেকে সরিয়ে নিলাম। ও এখনো চোখ বন্ধ করে আছে। এখন মনে হচ্ছে ওর বুকে যে এত গভীর একটা ক্ষত, তা সে অনুভবই করতে পারছে না। আমি অবাক হয়ে ওর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললাম, কাঠিটা বুকের ভেতর গেঁথে আছে, একটু কষ্ট হচ্ছে না? আমার কথায় ইরফান চোখ খুলল, অতঃপর তার মাথাটা হালকা ঝুঁকিয়ে আমার কপালের সাথে তার কপাল মিলিয়ে হিসিয়ে বলল, যেখানে আস্ত তুমিটাই গেঁথে আছো সেখানে এটা আর এমন কি? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে। ইরফান ঠোঁট বাঁকালো,
আমি চোখ মুখ শক্ত করে উত্তর দিলাম, তাহলে আমাকেই উপড়ে ফেলে দিন। ইরফান শান্ত নয়নে আমার মুখশ্রীতে নজর বুলিয়ে আমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর মাদকীয় কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি সেই আত্মঘাতী বিষ যাকে আমি স্বেচ্ছায় গ্রহণ করেছি। নাও টোটালি তুমি আমার দেহের সর্বত্র মিশে গেছো, তাই চাইলেও আমার থেকে তোমাকে আলাদা করা অসম্ভব। ইরফানের কথা শেষ হতে না হতেই তার বুকে গেঁথে থাকা কাঠিটা টান মেরে বের করে দিলাম। আমার আচমকা পদক্ষেপে ইরফান এক মুহূর্তের জন্য থমকে যায়। পর মুহূর্তে এক নজর নিজের বুকের বাম পাশে দৃষ্টি বুলিয়ে দেখলো রক্তের ধারা। তারপর আমার চোখে চোখ রাখে, আমি ওর দিকে তাকিয়ে তখনই ওর চোখের সামনে রক্তমাখা কাঠিটা ধরলাম। ইরফান সেটাতেও এক পলক তাকালো। আমি ইরফানের মুখের কিছুটা কাছে গিয়ে ঠোঁট বাঁকিয়ে হিসিয়ে বললাম, ঠিক এভাবে আলাদা করে দিব, চাইলেও আটকে রাখতে পারবেন না। সকাল 6টা বাজে, রক্তমাখা শরীর নিয়ে লিভিং রুমে বসে আছি। আমার সামনে সোফায় দাদি, কাকিয়া, পলি আর ইতি বসে আছে। গতকাল অতিরিক্ত রক্তক্ষরণে ইরফান জ্ঞান হারিয়ে আমার বুকে ঢলে পড়ে। তখন আমি নিষ্পাপভাবে ইরফানের দিকে তাকিয়ে আমি রাগারাগি করে বিকেলে রুমে আসার পর নিচে যাইনি, তা দেখে দাদি ইতিকে পাঠায় আমাকে ডেকে আনতে। ইতি দরজার কাছে এসে আমাদের এমন রক্তমাখা অবস্থায় দেখে এক চিৎকার দিয়ে জ্ঞান হারাই। তারপর নিচ থেকে সকলে ছুটে এসে আমাদের এই অবস্থায় দেখে। তৎক্ষণাৎ ইরফানকে ইমরান আর মাহিন ধরে হাসপাতালে নিয়ে যায়। নাবিলা চৌধুরী আদরের সন্তানের এমন অবস্থা দেখে আমাকে মারতে আসলে ইকবাল চৌধুরী আর দাদি আটকায়। এরপর থেকে আমার সাথে কেউ কথা বলছে না। দাদি আল্লাহ মাবুদ বলে এখনো কেঁদে ভাসাচ্ছে। ইতি পলির কাঁধে মাথা রেখে শরীর ছেড়ে দিয়েছে। পরে নিঃশব্দে কাঁদছে। কাকে আঁচল দিয়ে চোখের জল মুছে সকলকে একবার দেখে নিল, তারপর নিজেকে আরেকটু সামলানোর চেষ্টা করলো। এখন তিনি ছাড়া কেউ নেই সবাইকে সামলানোর। তিনি পলিকে বলল ইতিকে রুমে দিয়ে আসতে। ইতি পলিকে ধরে রুমে নিয়ে যাচ্ছে। কাকি আমাকে আর চোখে একবার দেখে দাদিকে ঘরে দিয়ে আসতে গেলেন। কিছুক্ষণের মধ্যেই কাকিয়া ফিরে আসেন। আমাকে এমন চুপচাপ দেখে তপ্তশ্বাস ছাড়ল। তারপর আমার পাশে বসে কাঁধে হাত রাখে। আমি ওনার দিকে তাকালাম না। আমার এমন নাজেহাল অবস্থা দেখে মায়া হলো ওনার। তিনি আমার রক্তমাখা মুখে লেপ্টে থাকা চুলগুলো সুন্দর করে কানে গুঁজে দিল। তারপর মাথায় হাত বুলাতে বুলাতে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, জাহানারা মা, এমন পাগলামি কেউ করে রে মা? স্বামী ছাড়া স্ত্রীর আপন বলতে কে আর আছে? তুমি যে এমন পাগলামি করতেছো, ছেলেটার কিছু হয়ে গেলে কি করবে? পারবে নিজেকে ক্ষমা করতে? আমি নিজের কোলের দিকে তাকিয়ে থেকেই উত্তর দিলাম, পারবো না। ও বেঁচে থাকলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আরও মরে গেলেও নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাই তো ওকে প্রতিনিয়ত এমন যন্ত্রণা দিব যে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। কাকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সারা রাত কিছু খাওনি? এভাবে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। যাও মনা, ভালো করে ফ্রেশ হয়ে আসো। আমি কাকিয়ার দিকে একবার তাকালাম। তিনি ইশারায় বললেন, সব কিছু ঠিক হয়ে যাবে, যাও ফ্রেশ হয়ে আসো। আমি আর কিছু না ভাবলাম না। সত্যি আমার ফ্রেশ হওয়া দরকার, কারণ ইকবাল চৌধুরী মাঝরাতে হাসপাতাল থেকে ফোন করে বলেছেন, আমার মনে হয় আম্মু তোমার একটু স্পেস দরকার। আমি তোমার পরিবারের সাথে কথা বলেছি, আগামীকাল তোমার ভাই দেখা করতে আসবে। তুমি চাইলে কিছুদিনের জন্য ওই বাড়ি থেকে ঘুরে আসতে পারো। আমি ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে যাই। তাকিয়ে সিঁড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজে চলে যাই। বালিশের সাথে হেলান দিয়ে শুয়ে আছে পঙ্কজ। তার ব্যান্ডেজ করা এক হাত গলার সাথে স্লিংয়ে ঝুলে আছে, ভাঙা পাটা বালিশের ওপর তোলা। তার পাশেই নোহা টিস্যু বক্স নিয়ে বসে আছে। নোহা ন্যাকামি করে কাঁদতে কাঁদতে পঙ্কজকে বলল, ব্রো, ইরফান বেবির কিছু হলে আমার কি হবে? অ্যাঁ অ্যাঁ অ্যাঁ। পঙ্কজ নোহার কাজে বিরক্ত বেশ। সারা রাত চৌধুরী বাড়ির কেউ ঘুমাতে পারেনি। এদিকে নোহা সারা রাত মরার মতো ঘুমিয়ে সকালে তার কাছে এসে প্যান প্যান শুরু করেছে। নোহা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমার কাছে এসেছিল। আমি তখন ওর এসব আদিক্ষেতা দেখার মতো অবস্থায় ছিলাম না, তাই রাগে ওর পাছায় শরীরের জোরে থাপ্পড় মেরে দিয়েছিলাম। তখন এক ছুটে পঙ্কের রুমে এসে বসেছে। মূলত তার কাঁদার কারণ আমার হাতের থাপ্পড়। পাছা জ্বালা করায় এখন কাঁদছে। পঙ্কজ নোহার ভ্যা ভ্যা করে কাদায় বেশ বিরক্ত। সেভাবেই চোয়াল শক্ত করে বলল, ওই শালা মরে গেলে তোর কি রে? ওর বউ আছে, এখন তোর দরকার নেই, ভাগ এখান থেকে। নোহা হাতের টিস্যুটা ফেলে আরেকটা টিস্যু নিয়ে নাক মুছতে মুছতে বলল, আমি ইরফান বেবির জন্য কাঁদছি না তো, আমি তো কাঁদছি মাহিন বেবির জন্য। ইরফান বেবি সুস্থ না হলে মাহিন বেবিও বাড়িতে আসতে পারবে না। রাতে কখন যে চলে গেল দেখতেও পেলাম না। একটু আর্লি ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই ফাঁকে দিয়ে চলে গেছে। নোহার কথা শুনে পঙ্কজের বিরক্তি আরও বেড়ে গেল। তবে তা প্রকাশ করার আগেই নোহা আরেক কাজ করে বসলো। মনের দুঃখে পঙ্কজের প্লাস্টার বাঁধা ভাঙা পাটাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে
গান ধরলো, সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনওয়ালা অমনি আমার হাতটা নিল ধরি। পঙ্কজ ব্যথায় চিৎকার দিয়ে উঠল, ওরে মা ছাড়, আমাকে ছাড়, আমাকে ছাড়। নোহা সেসব কানে নিল না, মনের দুঃখে আমার সাজেস্ট করা গানটা গাইছে। ইদানিং এটা ওর প্রিয় স্যাড সং হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে পঙ্কির। তখনই হঠাৎ কি একটা মনে পড়ে গেল, তৎক্ষণাৎ বলল, আমার কাছে একটা ছেলের খোঁজ আসে। নোহার কান অবধি পৌঁছাতেই লাফিয়ে উঠল, পঙ্কজ পা ছাড়া পেয়ে যেন বাঁচল। এদিকে নোহা হাঁ করে পঙ্কজের দিকে তাকিয়ে আছে জানার জন্য। পঙ্কজ পা ঠিক করে বালিশে রাখতে রাখতে বলল, ইরফান ব্রোর বউয়ের ভাই আজ এই বাড়িতে আসবে। পঙ্কজের কথা শেষ হওয়ার আগেই নোহা খুশিতে গদগদ করে বলতে লাগলো, ইয়াহু, প্রিটিগালের ব্রো মেবি ওর মতো ইয়ামি হবে, হুররে। পলি এসে খবর নিয়ে গেছে সারা রাত থেকে এখন পর্যন্ত 3 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে ইরফানকে। আমি হা না কিছুই বললাম না। এরপর কাকে এসে আমাকে জোর করে খাইয়ে দিয়ে গেছে। আমি আস্তে ধীরে নিজের লাগেজ গুছাচ্ছি। 11টার দিকে ভাইয়া আসার কথা, এখন বাজে 10টা 45। আমি যখন শাড়ি ভাঁজ করছি তখনই কোথা থেকে নোহা ছুটে আসলো। আমি ভ্রু কুচকে ওর দিকে তাকালাম। নোহা এসব পরোয়া করলো না, বরং আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। আমি খালি ওর সাহস দেখছি, আর লজ্জা তো ওর কোনো কালে ছিল না। সকালে যে আমার হাতে মার খেলো, তবু আমার সাথেই ডলাডলি করতে এসেছে। মনে মনে এটাও ভেবে নিলাম, এ তো দেখছি ইরফানের থেকে কোনো অংশেই কম না, হোক চরিত্রের দিক কিংবা স্যাস্ট্রামের দিক দিয়ে। আমি যাচ্ছি না দেখে নোহা হাঁপাতে হাঁপাতে বলল, প্রিটিগাল, প্রিটিগাল, তাড়াতাড়ি আমার সাথে এসো। আমি চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে কারণ জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? নোহা তৎক্ষণাৎ উত্তর দিল, আমি নিজের চোখে দেখে এসেছি রাস্তায় দুটো ডগি বাম ফাইটিং করছে। মানে? আমি নোহার কথার মানে বুঝতে না পেরে চোখ সরু করে ওর দিকে তাকিয়ে বললাম, আমি ওর কথা বুঝতে পারছি না। বিষয়টা বুঝতে পেরে ঝটপট উত্তর দিল, ওএমজি, তুমি বাম ফাইটিং বুঝো না? বাম মানে পুটকি, ফাইটিং মানে মারামারি। নোহা! নোহাকে বাকি কথা বলার সুযোগ না দিয়ে ভারী কাঁপিয়ে চেঁচিয়ে উঠলাম। পরিবেশ গরম বুঝতে পেরে আবার মার খাওয়ার আগেই চোখের পলকেই নোহা উধাও। আমি কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে কোমরে 2 হাত ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। আমার মাথা কেমন যেন ঝিমঝিম করছে। ভেবে পাচ্ছি না এই মেয়ে কী লেভেলের বেহায়াচুদা। চৌধুরী বাড়ির গেটের সামনে এসে থামলো একটি ব্ল্যাক মার্সিডিস। গাড়ির ডোর ওপেন করে বেরিয়ে আসলো একজন বলিষ্ঠ দেহের অধিকারী যুবক। পরনে সফেদা রঙের শার্ট, কালো প্যান্ট। শার্টটি লোকটার দেহের সাথে আষ্টেপৃষ্ঠে লেগে আছে, এতে স্পষ্ট দৃশ্যমান তার জিম করা ফিগার। লোকটার হাতে কালো ফিতার ব্যান্ডের ঘড়ি। লোকটা আস্তে আস্তে শার্টের হাতা গুটিয়ে কনুই অবধি তুলল। দৃষ্টি বিশাল এরিয়া জুড়ে অবস্থিত চৌধুরী ম্যানশনে। লোকটা চোখের রোদ চশমাটা খুলে উস্কো খুস্কো চুলগুলোকে আরও এলোমেলো করে দিল। হঠাৎই নিজের মেইন পয়েন্টে কিছু নড়াচড়া অনুভব করতেই কপাল কুঁচকালো। তারপর আস্তে আস্তে সেদিকে তাকাতেই চোখ মুঠোর দিকে বেরিয়ে আসার উপক্রম। হোয়াট দ্য হেল! আচমকা চিৎকার দিয়ে দূরে সরে গেল লোকটা। নোহা এখনও তার সামনে বসে থাকা কুকুরের মতো জিহ্বার কিছুটা অংশ বের করে লোকটার মেইন পয়েন্টের দিকে তাকিয়ে আছে। লোকটার চিৎকার শুনে কুকুরগুলো দৌড়ে সেখান থেকে চলে গেল। তবুও নোহার হুঁশ নেই। সে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আবার লোকটার পায়ের কাছে এসে থামলো। আবার হাত বাড়িয়ে লোকটার প্যান্টের চেইনে হাত লাগাতেই লোকটা এক হাত টান মেরে নোহাকে দাঁড় করিয়ে দিল। এতক্ষণে নোহার হুঁশ যেন আসলো। সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে পরপর দুটো ঢোক গিলল। আর ইউ ম্যাড? লোকটা কপাল কুঁচকে গম্ভীর গলায় নোহার উদ্দেশ্যে বাক্য ছাড়ল। নোহা তখন আমাকে তার সাথে নিয়ে আসতে ব্যর্থ হয়ে নিজেই একা একা গেটের সামনে আসে। সেখানে দুটো কুকুর মিট করছিল। নোহা মাটিতে বসে সেটাই মনোযোগ দিয়ে দেখছিল। আচমকা এমন সুদর্শন বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ দেখে জিভে জল চলে আসে। আর কি যা হওয়ার তাই হলো। এদিকে লোকটা চোখ সরু করে তাকিয়ে আছে নোহার দিকে। লোকটার কথা নোহা কি শুনলো নাকি শুনলো না লোকটা বুঝে উঠতে পারল না, কারণ নোহার নজর লোকটার পেশিবহুল ফোলা ফোলা বুকে। সে আবার ঠোঁট ভিজিয়ে লোকটার বুকে হাত দিতে নিলে লোকটা এক পা পিছিয়ে নেহার উদ্দেশ্যে অশ্রাব্য গালি ছাড়ল, হোয়াট দ্য ফাক বিচ! নোহা এসবে কান দিল না, বরং অবাক হয়ে জিজ্ঞেস করলো, হ্যান্ডু, তোমার মন্টুটা এত বড় কিভাবে হলো? লোকটার চোয়াল শক্ত হয়ে আসলো। তারপর কিছু বলবে, তখনই নোহা আরেক কাজ করে বসলো। আবার লোকটার প্যান্টের চেইনে হাত দিয়ে দিল। এবার লোকটা নিজের রাগ কন্ট্রোল করতে না পারে ঠাস করে নোহার গালে চড় বসিয়ে দিল। চড়টা এতটা জোরদার ছিল যে নোহা ছিটকে 5 হাত দূরে গিয়ে পড়ল। লোকটার পকেট থেকে একটা টিস্যু নিয়ে চড় দেওয়া হাতটা ভালো করে মুছতে থাকলো। তখনই কানে আসে একটি মেয়েলি কণ্ঠস্বর,
নোহাপু, নোহাপু, তুমি মাটিতে গড়াগড়ি খাচ্ছ কেন? মুহূর্তের মধ্যে লোকটার হাত থেমে যায়। লোকটা সেদিকে তাকানোর আগেই ইতি দৌড়ে নোহার কাছে বসে পড়ে। নোহা গালে হাত ধরে নাক টানছে, গাল প্রচুর ব্যথা করছে। কিন্তু এত সুন্দর পুরুষের সামনে সে কখনো কাঁদবে না, এতে তার প্রেস্টিজে থাকবে না। তাই সে কান্না গেলার চেষ্টা করছে। নোহাপু, মাটিতে পড়ে আছো কেন? বাসায় নেহাকে না পেয়ে কাকিয়া ইতিকে পাঠায় ওকে খুঁজে আনতে। ইতি যখন এদিকে আসছিল তখনই চোখে পড়ে নোহা মাটিতে উল্টে পড়ে আছে। ইতির সাহায্যে নোহা দাঁড়াতে দাঁড়াতে ন্যাকামি করে বলল, লিটিল গার্ল, আমি পড়ে যাইনি তো, উনি ফেলে দিয়েছে, নটি বয়। ইতি নোহার আঙুলের ইশারা অনুযায়ী সেদিকে তাকালো। সাথে সাথে লোকটার সাথে চোখাচোখি হলো। লোকটা তখন থেকে ইতির দিকে তাকিয়ে সপ্তদর্শী রমণীকে তৎক্ষণাৎ লজ্জায় ঘিরে ধরল। ইতি বাহিরের মানুষের সামনে খুব একটা যায় না, গেলেও পরিবারের কেউ একজন থাকে। মেয়েটা যেমন ভীতু তেমনই লাজুক স্বভাবের। এমন একজন অপরিচিত লোককে দেখে ইতি আস্তে আস্তে গেটের ভেতরে প্রবেশ করতে নিলে পেছনে গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসে, এক্সকিউজ মি মিস, জাহানারাকে একবার ডেকে দেওয়া যাবে? ইতির পা থেমে গেল। সে হালকা ঘাড় ঘুরিয়ে লোকটার দিকে পিটপিট করে তাকালো। লোকটা গম্ভীরভাবে উত্তর দিল, মিস্টার জিতু, জাহানারা শেখ জারার বড় ভাই। মুহূর্তে ইতির চোখ বড় বড় হয়ে গেল। সে গলার স্বর নিচু করে মিনমিনে উত্তর দিল, জি বড়ভাবে বাসায় আছে, ভেতরে আসেন। লোকটা প্যান্টের পকেটে দুহাত ঢুকে উত্তর দিল, নো থ্যাঙ্কস, আপনি জাস্ট ওকে গিয়ে বলেন তার বড় ভাই এসেছে। ইতি মাথা নাড়িয়ে আস্তে আস্তে কিছুটা হেঁটে তারপর দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। লোকটা তখনও সেদিকে তাকিয়ে আছে। এদিকে লোকটার ভয়ে নোহা গেটের আড়াল থেকে দেখছে। আচমকা লোকটার চোখ পড়ে তার দিকে, তখনই দাঁত বের করে হেসে দেয় নোহা। লোকটা বিরক্তিতে বিড়বিড় করে, ডিসগাস্টিং ওম্যান। আমার লাগেজ গোছানো শেষ করে লাল রঙের একটা শাড়ি পরে চুলগুলো খোপা করে নিলাম। আমি যখন আয়নাতে নিজেকে দেখতে ব্যস্ত তখন ইতি দৌড়ে আমার রুমে ঢুকলো। আমি ইতিকে কিছু বলার আগে সে বলতে লাগলো, ও ভাবি, ভাবি গো, তোমার বড় ভাই আসছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমাকে বললো তোমাকে খবর দিতে। ইতির কথা শুনে আমার ঠোঁটে হাসি ফুটে উঠেছে। আমি ইতিকে বললাম, ভাইয়াকে বলনি ভেতরে আসতে, এখনো বাইরে দাঁড়িয়ে আছে? বলেছি ভেতরে আসতে, কিন্তু উনি বলল আসবে না, তুমি গিয়ে দেখা করতে। মুহূর্তেই ঠোঁটের কোণে উকি দেওয়া হাসিটা নিভে গেল। আমি জানতাম এমনটাই হবে। ইরফান চৌধুরীর মতো এমন নিচু মানুষ যেখানে থাকবে সেখানে কোনো ভদ্রলোক আসবে না। তাই তো এই প্রথম বোনের শ্বশুরবাড়িতে এসেও ভেতরে আসলো না। আমি একটা ঢোক গেলেই ইতিকে বললাম, যাচ্ছি। আমি শাড়ির কুচি ধরে দৌড়াতে দৌড়াতে এক একটা সিঁড়ি ডিঙাতে লাগলাম। পলি সোফায় নতুন কভার লাগাচ্ছে, লতা ফ্লোর মুছতেছে, কাকিয়া রান্নাঘরে। আমাকে এভাবে দৌড়াতে দেখে সকলেই তাকিয়ে রইল। কাকে চেঁচিয়ে বলতেছে, আরে বৌমা কি করছো, এভাবে দৌড়ঝাঁপ করো না, পরে ব্যথা পাবে। কাকিয়া পিছন থেকে আরও অনেক কিছু বলছে, আমি কোনো কিছু কানে তুলিনি। তার আগেই সদর দরজা ক্রস করে বাইরে চলে এসেছি। দৌড়ে গেটের সামনে আসতেই চোখে পড়ে আমার একমাত্র বড় ভাই আরমান শেখ জিতুকে। ভাইয়া গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এক হাত পকেটে আর এক হাত চোখেরও সামনে ধরে ঘড়িতে টাইম দেখছে। আমি আনন্দে চিৎকার দিয়ে ডেকে উঠলাম, ভাইয়া! এতদিন পর আমার কণ্ঠ শুনে ভাইয়া থমকে গেল। তৎক্ষণাৎ চোখের সানগ্লাসটা গাড়ির উপর রেখে আমার দিকে তাকালো। আমি হেসে দিলাম। আমার আনন্দিত চেহারা দেখে ভাইয়াও হেসে দিল। তারপর দুহাত মেলে ধরল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, এক ছুটে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম। ভাই আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল। তারপর মাথায় একটা স্নেহের চুমু এঁকে দিল। কেমন আছিস সোনা বনু? মুহূর্তের বাস্তবতা ঘিরে ধরল, তবে নিজের কষ্ট কিছুটা লুকিয়ে মৃদু হেসে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে? ভাইয়া মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উত্তর করলো, বাড়ির প্রাণ ছাড়া যেভাবে থাকা যায় সেরকম আছে সবাই। ভাইয়ের কথায় মনটা আরও বিষিয়ে উঠলো, তবে মন খারাপ করে থাকতে পারলাম না। ভাইয়া যে আমাকে নিতে এসেছে এতে আমি খুশি। বাড়ির গেটের সামনে বেশ কিছু সময় কথা বলি। পরে ভাইয়া বলল লাগেজ নিয়ে আসতে। আমি হ্যাঁ জানিয়ে গেটের দিকে এগোতেই পেছন থেকে একজন পুরুষের কণ্ঠ কানে আসে, আপনি আজ যেতে পারবেন না ভাবি। আমি পেছনে তাকাতে দেখি ইরফানের বিয়ে ইনান খন্দকার দাঁড়িয়ে। আমি তাকাতে হেসে বলল, ভাবি ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে আর আমাকে পাঠিয়েছে আপনার দেখে রাখতে। জাহানের ভাই থাকতে অন্য কারো দেখে রাখার প্রশ্ন আসলো কোথা থেকে? ভাইয়ের কথা শুনে সেদিকে তাকালো ইনান। জিতু ভাইকে সালাম দিয়ে বলল, সেটা জানি ভাইয়া, তবে ভাই স্পষ্ট বলে দিয়েছে ভাবি যাতে বাড়ির চৌকাঠ না মারায়। ও এখনো বেঁচে আছে? ব্যঙ্গাত্মক ভাবে কথাটা বলি। ইনান সাথে সাথে উত্তর দিল, আস্তাগফিরুল্লাহ ভাবি, এসব কি বলছেন? পরপরই আমার সাথে ইনানের কথার পাশে কথা শুরু হয়। এক পর্যায়ে আমি চেঁচামেচি শুরু করি। তখনই ভাইয়া আমাকে থামিয়ে দিল, স্টপ দ্য ননসেন্স বনু, ভেতরে যাও। তোমার হাজব্যান্ড বাসায় আসার পর নিজের বাড়ি যাওয়া নিয়ে কথা বলবে। যদি রাজি হয় আমাকে জাস্ট একটা কল করবে, তোমার ভাইয়া তৎক্ষণাৎ হাজির হবে।
ভাইয়ার সিদ্ধান্তটা আমার একটু পছন্দ হয়নি, তাই নাকচ করে কিছু বলবো তখনই ভাইয়া ইশারা দিলেন ভেতরে যাওয়ার জন্য। আর কোনো কথা না বাড়াতে আমি চোখ বন্ধ করে একটা তপ্তশ্বাস ছেড়ে বললাম, তুমি ভেতরে যাবে না? না। ভাইয়ার কাটকাট কথা তখনই ইনান হেসে বলে, ইয়ে জিতু ভাইয়া, ভাই বলে দিয়েছে আপনার ভালো করে যত্ন নিতে। ইনানের কথায় পাত্তা দিল না ভাইয়া, বরং শেষবার আমাকে ইশারা করলো ভেতরে যেতে। আমি কোনো কিছু আর বললাম না, সোজা ভেতরে চলে গেলাম। এদিকে ভাইয়ার কোনো শব্দ ব্যয় না করে সেখান থেকে প্রস্থান করে। ঘড়ির কাঁটা 10টার ঘরে লিভিং রুমে হইচই শুরু হয়েছে। নিশ্চয়ই হসপিটাল থেকে ইরফানকে নিয়ে আসা হয়েছে। আমি শুনেও না শোনার মতো ভাব নিয়ে ঘরে বসে রইলাম। সারা রাত অঘুমে থাকায় চোখ বন্ধ হয়ে আসছে, তাই ভাবলাম ওয়াশরুম থেকে পরনের প্যাডটা চেঞ্জ করে আসি, তাহলে সারা রাত নিশ্চিন্তে কাটাতে পারবো। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ওয়াশরুমে। ইরফান 2 মিনিট লিভিং রুমে বসে রেস্ট নিল, যদিও নিচে 1 সেকেন্ড বসার ইন্টারেস্টও ছিল না, তবে মহিলাদের ঘ্যান ঘ্যান শোনার জন্য বাধ্য হয়ে বসতে হলো। দাদির বিলাপ ছুটেছে, শেষ হওয়ার নামই নেই। ইরফান আসতে থেকেই নজর দোতলার দিকে। সে আর মহিলাদের ক্যাচাল শুনতে চাইল না, তাই কোনো কথাবার্তা ছাড়াই উঠে যাওয়া ধরল। ওর এমন আচরণে সকলেই পরিচিত, তাই অবাক হলো না। ইরফান দরজা ঠেলে ঢুকতেই দেখল পুরো রুম ফাঁকা। ইরফান আমাকে রুমে দেখতে না পেয়ে বিরক্তিতে কপালে আঙুল ঘষল। তক্ষুনি তার কানে আসে ট্যাপ থেকে পানি পড়ার আওয়াজ। তার বুঝতে বাকি রইল না, তার ঝাঁঝাওয়ালি ওয়াশরুমে মুহূর্তের মধ্যেই তার ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসিটা ফুটে উঠল। অতঃপর জিহ্বার ডগা দিয়ে গাল ঠেলতে ঠেলতে টি শার্টের বোতামে হাত চালালো। সকল বোতাম খুলতেই গা থেকে টেনে শার্টটা অবহেলায় ছুঁড়ে ফেলে দিল। কাঁধ ঝাঁকিয়ে ঘাড়ে হাত বুলাতে বুলাতে ওয়াশরুমের দিকে এগোলো। এদিকে ইরফানের ছুঁড়ে দেওয়া শর্টটা সিলিং ফ্যানের সাথে ঝুলে দোল খাচ্ছে। আমি ইউজ করা প্যাডটি ফেলে নিজেকে ক্লিন করে নিলাম। মনে মনে স্বস্তি নিঃশ্বাস নিলাম। উফ, কি যে ফুরফুরে লাগছে এখন। না আর সময় নষ্ট করলে চলবে না, রুমে গিয়ে আরেকটা নতুন প্যাড পরতে হবে। আমি পেছন ফিরতেই কিছু একটার সাথে ধাক্কা খাই। আমি বিরক্তিতে উচ্চারণ করলাম, উফ। তৎক্ষণাৎ নাকে আসে অতি পরিচিত ক্লোনের গন্ধ। মুহূর্তেই মস্তিষ্ক জানান দিল এটা কার উপস্থিতি হতে পারে। তার উপস্থিতি ভেবেই বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। মনকে শান্ত করে আস্তে আস্তে চোখ তুলল। তখনই কানের কাছে আগন্তুক জানান দেয় এটা আসলে সে। বুলবুলি। বুকের ভেতর ধকধক করছে, কারণ আমি খুব ভালো করে জানি আজ ইরফান আমাকে ছাড়বে না। তবুও নিজেকে শান্ত করে তার দিকে তাকালাম। দুজনের চোখাচোখি হতেই ইরফান মাদকীয় পুরুষালী কণ্ঠে বলে উঠল, উফ কি চাউনি মাইরি। দেখেই ছোট ভাই কেঁপে উঠল। ইরফানের কথা শুনে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসলো। আমি বাড়তি কথা না বাড়িয়ে সাইড কেটে সরে পড়তে নিলেই ইরফান হাতে টান মেরে দেওয়ালের সাথে চেপে ধরে। আমি দাঁতে দাঁত চেপে ঝাঁঝালো কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বললাম, লজ্জা করে না তোর? একটু লজ্জা করে না? মুখের কথা কেড়ে নিল লোকটা। আমার বাক্য সম্পূর্ণ করার আগে বলে উঠল, তোমারও তো করে না সারা রাত লেংটু হয়ে আমার সাথে শুতে? ইরফান। আমি চেঁচিয়ে উঠলাম। এসবে ধার ধারল না লোকটা, বরং চুকচুক চুক শব্দ করে হেয়ালি করে বলল, এভাবে চেঁচিও না ঝাঁঝাওয়ালি, অন্য কোথাও লাগে। রাগে শরীরে আগুন জ্বলছে। আমি ঘন ঘন শ্বাস নিলাম। তখনই অনুভব করলাম এই মুহূর্তে প্যাড পরা অত্যন্ত জরুরি। আমি নিজেকে শান্ত করে মৃদু স্বরে বললাম, আমাকে যেতে দাও। কোথায়? ইতিমধ্যেই ইরফান আমার গলায় মুখ ডুবিয়ে দিয়েছে। সেভাবে উত্তর করলো। আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমাকে ছাড়, রুমে যেতে হবে। আমার তো এখানেই করতে ইচ্ছা করছে। আমি ঝটপট চোখ খুললাম। এই লোক এসব কী বলছে? আজ 3 ব্যাগ রক্ত ভরে এসেছে, মাথায় ব্যান্ডেজ, বুকের বাম পাশে ব্যান্ডেজ, তাহলে এসব কি বলে? আমি অবাক নয়নে ইরফানের দিকে তাকিয়ে ইরফান গলার সবটা জুড়ে শব্দ করে চুমু এঁকে দিতে দিতে ঠোঁটের কাছে এসে থামলো। তারপর আমার অবাক হওয়া চাহনি দেখে ঠোঁট বাঁকালো। ইরফান আমার কানের কাছে হিসিয়ে বলল, কি হলো বুলবুলি? এভাবে ফিল আসতে না, শুয়ে ফিল নিতে চাইছো? আমি সত্যিই বাকহারা হয়ে পড়েছি। এ কি আসলে মানুষ? আমি অবাক হয়ে বললাম, আপনার মাথা ঠিক আছে? সবে হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে আসলেন আর এখনই এসব কথা? বাকি কথা বলার আগে আমার ঠোঁটে আঙুল ধরে থামিয়ে দিল। তারপর গালে আচমকা একটা কামড় বসিয়ে হাঁকি টোনে বলল, প্লেয়াররা খেলার জন্য অলওয়েজ রেডি থাকে বুলবুলি। শুনুন, আপনার শরীর ঠিক নেই। আবার থামিয়ে দিল। তারপর কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ, ট্রাস্ট মি বেবি। গোল একটাও আউট হবে না। কথা বলতে বলতে ও আমার শাড়ির কুচিতে হাত দিয়ে দিয়েছে। আমি ভালো করে বুঝতে পারছি আজও আমাকে ছাড়বে না, তাই শেষ চেষ্টা করে বললাম, দেখেন ইরফান, আমার পিরিয়ড চলছে। আমার কথা শেষ হতে না হতেই বাথটাবে ছুঁড়ে ফেলে দিল। তারপর আমার উপর ঝুঁকে প্যান্টে হাত চালাতে চালাতে হেসে বলল,
সো হোয়াট, আই হ্যাভ নো প্রবলেম। ব্যাস এটুকু বলেই ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ইরফানের অধিক উত্তেজনার ফলে বুকের ব্যান্ডেজ করা অংশ আবার রক্তে ভিজে উঠেছে। ওর স্পর্শগুলো বেসামাল রূপ ধারণ করছে। আমার কাছে আগে এই মুহূর্তে ওকে জানোয়ারের চেয়েও অধম মনে হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে নিঃশ্বাসের শব্দ আরও বাড়তে থাকে। শুধু ওয়াশরুমের চার দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের বেসামাল আওয়াজ। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাত 3:30 এসে থেমেছে। আমার উপর ইরফান নিজের পুরুষত্ব ফলিয়ে এখন ঠোঁটে সিগারেট জ্বালিয়ে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। শরীরে তেমন কিছু নেই, নিচের অংশে সাদা টাওয়াল জড়ানো। ইরফান সিগারেটে টান দিয়ে মুখ ভরে ধোঁয়ার কুণ্ডলি ছাড়ল। তখনই হাতের ফোনটা বেজে উঠল। এতক্ষণ হয়তো এই ফোন কলের অপেক্ষায় ছিল। ইরফান ফোনটা রিসিভ করে কানে ধরল। তার গম্ভীর গলায় শীতল কণ্ঠে বলল, খবর নিয়েছিস কোন বাইনচুদ আমার কলিজার বুলবুলিকে হার্ট করেছে?